যে সম্পর্কের কোনো ভিত্তি নেই সে সম্পর্কে এসব কথা মানায় না। দেশে তো এসেছেন আমাকে ডিভোর্স দিতে, ডিভোর্স দিবেন, চলে যাবেন, সেখানের প্রেমিকাকে গিয়ে বিয়ে করবেন। এই দুনিয়ায় কেউ এত সাধু না, বেহায়ার মতো এই ধরনের কথা বলা থেকে বিরত থাকেন। কলেজ দিয়ে আসার প্রয়োজন বোধ করলে দিয়ে আসুন, নয়তো বলুন আমি নিজেই চলে যাব। সাগর চোয়াল শক্ত করে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ দুটি তার রক্তবর্ণ ধারণ করেছে। সাগর কিছু না বলে এক কদম সামনে এগিয়ে উষার গাল চেপে ধরল। আকস্মিক সাগরের এমন আক্রমণে হকচকিয়ে উঠল উষা। দু হাত দিয়ে চেপে ধরল সাগরের হাত। নিজেকে শক্ত হাতের বাঁধন থেকে ছাড়াতে চাইল, কিন্তু এই শক্তপোক্ত শরীরের সাথে পেরে উঠতে পারল না। সাগর দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, সেটা তো আগে ভাবা উচিত ছিল। নিজের পরিণতি যখন জানাই আছে তাহলে আমার কাছে এসেছিলি কেন? আর কিছু বলার আগেই সিঁড়ি থেকে কারো পদধ্বনি শুনতে পেল দুজনে। সাগর ছেড়ে দিল উষাকে। এক পলক তাকালো উষার রক্তিমবর্ণ ধারণ করা ফর্সা মুখ পানে। হালকা একটু স্পর্শেই কেমন লাল হয়ে গেছে। সাগর ভাবল হালকা না, একটু বেশি গাঢ় স্পর্শ ছিল। আমি গাড়িতে বসছি, দ্রুত আয়। উষা তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো সাগরের দিকে, তারপর চেঁচিয়ে বলল, তুই যা তোর গাড়ি নিয়ে, তোর এই বালের গাড়ি দিয়ে না গেলে কি হবে আমার? সাগরের পা যুগল থেমে গেল। চোয়াল শক্ত করে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে উষার পানে। সাগরের এমন রূপ দেখে কিছুটা দমে গেল উষা। মনে পড়ে গেল সেদিনের মারামারির কথা। সাগর ধূপধাপ পা ফেলে এগিয়ে গেল উষার দিকে। সাগরকে এগিয়ে আসতে দেখে উষা নিজের দুহাত নিজের দুগালে রাখল। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। অন্যায় শুধু একটা করেনিও, আবার তুই বলেও সম্বোধন করেছে। সাগর উষার সামনে এসে নাক ফুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোকে এই বালের গাড়ি দিয়ে যেতে হবে, দেখি কিভাবে আটকাস তুই। অতপর আর কোনো কথা না বলেই উষার হাত ধরে টানা শুরু করলো। নিয়ে বসিয়ে দিল গাড়িতে। সাগর ড্রাইভিং সিটে বসে মুখ ফুলিয়ে নিঃশ্বাস নিল। চোখ বন্ধ করে নিজের রাগ নিবারণ করার বৃথা চেষ্টা করলো। তারপর রাশভারী কণ্ঠে হিসিয়ে বলল, আজকে বলেছিস অসুস্থ বলে ছেড়ে দিলাম। ভবিষ্যতে যদি আর কোনোদিন এমন করিস ছাড় পাবি না, এক কেড়ে পুঁতে দিব। উষা চুপচাপ পড়ে রইল নিজের জায়গায়, একটু শব্দও করল না। নিজের জানের মায়া আছে তার। আমি তো এই যে বিয়ে করতে চাই না বলে রাজি হচ্ছিলাম না, কিন্তু ছেলেটাকে দেখার পরে মত বদলে ফেলেছি। কিন্তু ব্যাটার আলাদা পছন্দ আছে। সাদাফের বিরক্ত লাগলো খুব। আরিশার মাথায় খুব শক্ত একটা চাটি বসিয়ে দিল সাদাফ। আরিশা মাথায় হাত বুলাতে বুলাতে বলল, শালা, তুই আমাকে চাটি মারলি কেন? সব সময় তোর এসব অত্যাচার আমার ভালো লাগে না। আইছে আমার তখন তো খুব বলছিস সাদ্দাফ একটা কিছু কর, আর এখন শালি সারাদিন আমারে বলস আমি যেন মেয়েদের দিকে কোনো জোর না দিই। তাহলে তুই কি করস? তুই তো পোলা দেখাই বিয়েতে রাজি হয়ে গেলি, ওইটা কি? তো আমি কি তোর মতো যেই ছেলে দেখি সে ছেলে দেখে পাগল হয়ে যাই? আস্তাগফিরুল্লাহ, আমি বেডা মানুষ দেখা পাগল হমো কেন? আমি সুস্থ মানুষ। আরিশা কথা থামিয়ে দিয়ে তাকালো ডান দিকের রাস্তার দিকে। গালিব রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। সাদাফের ডান কাঁধে হাত রেখে বলল, দেখ তো, ওইটা কি গালিব ভাইয়া না রে? সাদাফ তাকালো সেদিকে। ভ্রুকুচকে বোঝার চেষ্টা করলো সে। গালিবের সাথে সাদাফের দেখা হয় না অনেক দিন। সেদিন আরিশাদের বাড়িতেও সাদাফ বাইরে ছিল বলে দেখাটা হয়নি। হ্যাঁ, গালিব ভাইয়া তো। ডাক দে ওনাকে, এখানে আসতে বল। সাদাফ গলা উঁচিয়ে ডাক দিল গালিবকে। আকস্মিক নিজের নাম ধরে কেউ ডাকছে শুনে পেছন ফিরে তাকালো গালিব। সাদাফকে দেখে সে হাসি মুখে এগিয়ে আসে। তারপর কুশল বিনিময় করে দুজনে। কোথাও যাচ্ছিলে নাকি? হ্যাঁ, সাগর আর নেহালের সাথে একটু কথা আছে। ও আচ্ছা ভাইয়া, সাগর ভাইয়া কি এবার সত্যি উষাকে ডিভোর্স দিয়ে দিবে? ভাইয়া কি মেয়েটার ভালোবাসা কোনো দাম দিবে না? গালিব তপ্ত নিঃশ্বাস ফেলল। ভাবুক হয়ে বলল, জানি না, তোমার ভাইয়ের মন বোঝা বড় দায়। তার মাথায় কি চলে সেটা সে নিজেই জানে না। আরিশা মাঝখানে চিন্তিত স্বরে বলে, আচ্ছা গালিব ভাইয়া, সাগর ভাইয়া কি ওখানে কাউকে পছন্দ করে? গালিব দুই দিকে মাথা নাড়ালো, যার মানে না, কাউকে ভালোবাসে না। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সাগরের খালাতো বোন আছে না, রিসা নাম, কি হয়েছে? ওই মেয়েটাকে সাগর ভালোবাসে। ওর কারণে সে কালার বাসা ছেড়ে আমাদের সাথে অ্যাপার্টমেন্ট নেয়। সাদাফ আরিশা দুজনেই অবাক হয়। এ কি বলছে? এমনিতেই সাগরের ওই খেলা সুবিধার না, আবার নিজের মেয়েকে এলিয়ে দিয়ে কি খিচুড়ি জানি পাকিয়েছে।
তার সাথে যদি সাগরের কোনো সম্পর্ক না থাকে তাহলে সাগর বলল কেন ডিভোর্স দিয়ে ওখানে গিয়ে আবার বিয়ে করবে? গালিবের ঠিক পেছন থেকে কথাটা বলল রাদিফ। রাফিদের তীব্র গম্ভীর কণ্ঠস্বর শুনে সেদিকে তাকালো তিনজনেই। রাদিফ এগিয়ে এসে দাঁড়ালো তাদের সাথে। গালিব রাফিদের কাঁধে হাত রেখে বলল, দেখো ভাই, এরকম কিছুই না। তোমার ভাই উল্টো বলে সে কোনো বিয়েই করবে না, একা থাকবে। সাদাফ উদ্বিগ্ন হয়ে বলল, এটা কোনো কথা ভাইয়া? জীবন কি একা চলে? সেটা তোমার ভাইকে জিজ্ঞেস করো। তারপর একটু চুপ থেকে বলে, যেহেতু নেহাল এখনো চুপ আছে, কিছুই বলছে না, তোমাদের ধৈর্য ধরা উচিত। রাফিদ, তুমি শুধু শুধু ভাইয়ের উপরে রাগ করো না। রাফিদ তাচ্ছিল্যের স্বরে বলে, রাগ কি এমনি এমনি করি? সাগর আমার নিজের আপন ভাই, আর উষাকেও আমি কখনো চাচাতো বোনের নজরে দেখিনি। মেয়েটার পুরোটা জীবন গেল বিভীষিকায়, প্রথমে মায়ের কারণে আর এখন স্বামীর কারণে। সাগর তো বিয়ে করে চলে গেছে, কিন্তু সমাজের মানুষের কটূক্তি আমার বোনের মাথার ওপর দিয়ে গেছে। মেয়েটার কি দোষ বলো? ছোটবেলায় মানুষ না বুঝে কত কিছুই বলে, বড় হলে কি আর তা করে? আমিও তো ছোটবেলায় বলতাম আরিশাকে বিয়ে করব, কই এখন কি এরকম কোনো ফিলিংস কাজ করে? এক পর্যায়ে আরিশা খানিক অপ্রস্তুত হলো। সে সবার থেকে শুনেছে রাফিদ নিজের বউ বলে কত যত্ন নিয়েছে আরিশার, কাউকে নাকি ধরতেও দিত না। কিন্তু রাফিদের কথা আর আরিশার লজ্জা পাওয়ার কোনোটাই পছন্দ হলো না সাদাফের। রাফিদ একটু থেমে ফের বলল, উষাও তো এসব ভুলে যেত, কিন্তু এই বিয়েটার জন্যই তো সে মায়ায় পড়েছে। গালিব কাতর স্বরে বলল, আশ্বাস রাখো, তোমার ভাই কিন্তু এতটা অবুঝ নয়। রাফিদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সেসব বাদ দাও। ছোট চাচু নিজেও এসবে বিরক্ত। আব্বু মেজো চাচু আর ছোট চাচুর সাথে কথা বলেছে। তারপরে সেদিন আব্বু উষাকে কান্না করতে যখন দেখলো, তখন কারণ জিজ্ঞাসা করার পরে বলল উষা নিজেও চায় ডিভোর্স হয়ে যাক, ডিভোর্সের জন্য যেন সাগরকে দায়ী না করা হয়। আরাব ভাইয়া আর আলিফ ভাইয়ার সাথেও কথা বলেছে। আব্বু দুজনকেই বলেছে উষা যা চাইবে তাই। এখন আব্বুর বন্ধুর ছেলে যে বর্তমানে দেশের নাম্বার 1 বিজনেসম্যান, তার সাথে উষার বিয়ের কথা চলছে, যদিও উষা সেটা জানে না। আরিশা সাদাফ দুজনেই অবাক হলো। তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। এত দ্রুত তাদের বাড়ির মানুষ বিয়েটা ভাঙতে যাচ্ছে। আবার দুজনে ভাবলো ঠিকই আছে, নিজের স্বামীর মুখ থেকে বারবার ডিভোর্স দিব শুনতে কোনো মেয়ের ভালো লাগে নাকি? গালিব স্তব্ধ নয়নে তাকিয়ে রইল সাদাফের পানে। সিজান ভুইয়া যে এত দ্রুত পোল্টি মারবেন জানা ছিল না তার। সাদাফ উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, কবে থেকে এসব চলছে? আর ছেলে কি উর্ষাকে দেখেছে? রাফিদ বিমূঢ় দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বলল, কাল থেকেই চলছে বিয়ের কথা। ছেলে সামনের মাসেই দেশে আসবে, বর্তমানে বিজনেস পারপাসে সিঙ্গাপুরে আছে। গালিবের কণ্ঠনালী দিয়ে শব্দ বের হচ্ছে না। সে কি বলবে বুঝতে পারছে না। এই সম্পর্কটা টিকাতে ওদের যে কত চেষ্টা, শেষমেশ সব কিছু বৃথা যাবে। গালিব কোনো মতে বলল, ছেলেটা কি আগে থেকেই চিনতো উষাকে? হ্যাঁ, প্রায় 2 বছর আগে আমাদের একটা পার্টিতে আঙ্কেল আর তৃপ্তিসান ভাইয়াকে ইনভাইট করেছিল আব্বু। পার্টিতেই প্রথম দেখে উষাকে। যেহেতু উষা আর স্বামীনাপুর বিয়ে একদিনই হয়েছিল, তাই আমাদের অফিস সহ আত্মীয় স্বজন সবাই এই বিয়ের ব্যাপারে জানে। ভাইয়ার মেনে না নেওয়ার ব্যাপারেও জানে। তৃপ্তিসান ভাইয়া সবকিছু খোঁজ খবর নিয়েই 2 দিন পর আঙ্কেলকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আরিশা হঠাৎই চিৎকার দিয়ে ওঠে, ওই ওই হ্যান্ডসাম ভাইয়াটা, ওই যে বিয়ের কথা বলাই যে মামা অনেক রেগে গিয়েছিল, কিন্তু অনেক বুঝিয়ে শুনিয়ে সব ঠিক করেছিল। উফ, ছেলেটা এত কিউট। সাদাফ আরিশার পিঠে ধরাম করে এক কিল দিয়ে বলে, যে ছেলে দেখোস ওই ছেলে কিউট হ্যান্ডসাম, তোর নজর তো ওই হিরো আলমের দিকেই আটকায়। চুপ থাক, শুনতে দে আগে। রাফিদ দুজনের ঝগড়া দেখে ঠোঁট প্রসারিত করে হাসলো। তারপর বলল, ওনারা তখনই বলেছিল যে আপনাদের ছেলেই এই বিয়ে মানবে না। যখনই ওদের ডিভোর্স হবে আমাদেরকে জানাবেন, আমরা তখনই বিয়ে সম্পন্ন করব। মেয়ের আগে বিয়ে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কেউই তখন রাজি ছিল না। আঙ্কেল মাঝে মাঝেই কল দিয়ে এসব ব্যাপারে জানতে চাইতো, তাই কালকে আব্বুও কল দিয়ে জানায় ওনাদের। তৃপ্তিসান ভাইয়া দেশে আসার পরপরই তো ডিভোর্স হবে ওদের, আর ডিভোর্স হলেই উষার এক্সাম শেষ হলে কয়েকদিনের মধ্যেই বিয়েটা সেরে ফেলতে চান তারা। আর ভাইয়া তো এদেশে থাকে না, ভাইয়ার জন্ম আমেরিকায়, আর স্টুডিও করেছেন সেখানেই। উষাকে স্পাউস ভিজায় একেবারে বিয়ের পরের দিনই আমেরিকা নিয়ে যাবে।
এত আশা নিয়ে তৈরি করা সম্পর্কটা ভেঙে যাবে ভেবে সাদাফ আরিশা কষ্ট পেলেও, মন খারাপ হলেও স্বস্তি পেয়েছে এই ভেবে যে এই বোনটা এই নরক থেকে বের হয়ে আনন্দে থাকতে পারবে। গালিব আর কিচ্ছু শুনতে পারল না। গালিবের নিজের কেমন যেন লাগছে, বুকে মোচড় দিয়ে উঠছে। আর ভুইয়া বাড়ির মানুষেরা সবাই এই বিষয়ে কত হ্যাপি। গত 5 বছরে সাগরকে কত জ্বালিয়েছে এসব নিয়ে। গালিবের কেমন জানি কান্না পাচ্ছে। পুরুষ মানুষ হয়েও সম্পর্কের মায়ে কাঁদতে ইচ্ছে করছে। একটা সম্পর্ক গড়তে যতখানি না সময় লাগে, শেষ হতে ঠিক ততখানি সময় লাগে না। ছোট থেকে বড় হতে দেখেছে উষাকে। বিয়ে নিয়ে কত ঝামেলা হয়েছে। সাগর লন্ডনে বসে কত শত আফসোসই করেছে। সাগর কি এসব জানে রাফি? না, ভাইয়াকে জানানো হবে ছোটর মামার বিয়ের পরে। তুমিও প্লিজ ভাইয়াকে কিছু বলো না। নেহাল ভাইয়াকেও জানানো হয়নি। ও আচ্ছা, বলবো না। আমিও চাই উষা সুখী হোক, শালার একটা শিক্ষা হোক। গালিবার দাঁড়ালো না। ওর এখানে থাকতে ইচ্ছা করছে না। আচ্ছা আমি আসি, তোমরা থাকো। রাফি কি ওদের কাছে এসেছিলে? হ্যাঁ, ওদেরকে আমি ডেকেছি। উষার বিয়ের ব্যাপারে সব জানানো ছিল। আব্বু বলেছিল ওদেরকে জানাতে, তাই। আচ্ছা থাকো, আমি যাই। গালিব সেখানে আর দাঁড়ালো না, হেঁটে এসে বসলো নিজের গাড়িতে। পরপর গ্রুপে কল লাগালো নেহাল আর সাগরকে। তোরা দুইটা কোথায় আছিস এখন? আমি বাসায় এখনই বের হব। তুই কই, গাড়িতে কেন? নেহালের কথা শুনে গালিব সাগরের উদ্দেশ্যে বলল, সৌদেব ভাই, আপনি কোথায় আছেন? নাকি বইয়ের বিয়ে খাওয়ার জন্য শপিং করতে বের হয়েছেন? গালিবের এমন অদ্ভুত কথায় সাগর ভ্রুকুচকে তাকায় গালিবের দিকে। নেহাল তেমন একটা পাত্তা দেয় না, কারণ সে জানে গালিব সারাদিনই উল্টাপাল্টা বলে। কি আজে বাজে কথা বলছিস? আমি উষাকে ওর কলেজে ড্রপ করে এখন ফিরছি। বা ভাই, এই জীবনে এই প্রথম বোধ হয় ভালো কোনো কাজ করেছে। করে নে, এই কদিনই উপভোগ করে নে। দুদিন পরে তো বাপরাজের মতো হাতে বোতল নিয়ে আমাদের উপদেশ দিবি কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে। আর সারাদিন গান গাবি, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। কি সব আজে বাজে কথা বলছিস? আমি আজে বাজে কথা বলি? সাগর দাঁতে দাঁত চেপে বলল, না, তুই না, আমি বলছি। আয় আগে, তারপরেই বুঝবি কে আজে বাজে বলে। মাটি কামড়ে পড়ে থাকবি তুই, দেখি শালা ভাব শেষ হয় না এখনো। নেহাল বিরক্ত হয়ে বলল, চুপ কর শালা, কি বলছিস? বোঝো না কে বলি? মামার বাড়ি খবর রাখো কিছু, আর তুমি রাখবে কিভাবে? যার বাড়ি সে নিজেই তো জান না। শোনো ছাগল। সাগর রাগী দৃষ্টিতে তাকাতেই গালিব বলে, না মানে সাগর শোন, খুব শীঘ্রই বিয়ে খাচ্ছি। সে তো খাসি, ছোটন মামার বিয়ে না? গালিব বিড়বিড় করে। হাবাইটটা কোথাকার আবাল পোলাপার। তারপর ভাবুক হয়ে বলে, ও হ্যাঁ, তোমাদের ছোটন মামার বিয়ে তো আমি ভুলে গিয়েছিলাম। মেয়েদের মতো এইভাবে কথা বলছিস কেন গালিব? সময় বহমান, নদীর ঢেউয়ের মতো সময় বয়ে যায়। সময়ের সাথে সাথে একসময় মানুষের জীবনের গতিবিধিতে পরিবর্তন আসে। আজকে আপনি যে জিনিস পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন, কোনো কারণে সেই বিষয় নিয়ে মনে আঘাত পেলে মন থেকে আগ্রহ কমতে থাকে। সময়ের সাথে সাথে সকলের মধ্যেই পরিবর্তন আসে। আজ থেকে 2-1 বছর পরে সেই জিনিসটাই আর পেতে ইচ্ছে করে না। এর মধ্যেই কেটে গেছে 5 দিন। উষা আর সাগরের জীবনে জটিলতা কমেনি। আরাফ, মারিয়া জামান গত 3 দিন আগে দেশে ফিরেছেন। আবার আজকেই মারিয়া জামান চলে যাবে গাজীপুরে বাবার বাড়িতে, ছোটনের বিয়ে উপলক্ষে। সাথে লিপি বেগমও যাবেন, কিন্তু বাড়ির পুরুষ মানুষ কেউ যাবে না। সাদাব গিয়ে বড় আম্মুদের দিয়ে আসবে। এ কারণে উষাও বাবা, চাচা এবং ভাইদের দেখাশোনা করতে থেকে যাবে। আবার সামনে এইচএসসি পরীক্ষা। এতদিন বন্ধ করার কোনো মানেই হয় না। গতকাল রাত থেকে সাগরের শরীরে জ্বর ভাব, মাথা ধরে আছে। অফিসে যেতে ইচ্ছা করছে না, শরীর দুর্বল লাগছে তার। বাবাকে বলে অফিসে যাওয়া ক্যান্সেল করেছে সে। উষাও আজকে কলেজে যায়নি, বাড়িতে থেকে বাড়ির সব কাজ করবে। আজকে ঘর গুছাবে, ঘর সাজাবে। কাজের লোক থাকা সত্ত্বেও এই কাজগুলো সবসময় উষা নিজের হাতেই করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। সকালে নামাজ পড়েই উষা কাজে লেগে পড়ছিল, তাই ঘর ঝাড় দেওয়া গুছানো জলদি শেষ হয়েছে। এখন এসেছে ডাইনিংয়ে ডাইনিংটা গোছাতে। কই গো বড় আম্মু? আম্মু, তোমাদের হলো বের হবে কখন? অলরেডি 11:25 বেজে গেছে। লিপি বেগম কিচেন থেকে বের হতে হতে বলল, হ্যাঁ আমার শেষ, দেখ তো মারির হলো কি না। সাদাব বিরক্তিতে ভ্রুকুচকে বলে, তোমার মেয়েরা যে কি বড় আম্মু,
এতক্ষণ লাগে রেডি হতে? আমাকে দেখো, আমি আরো 40 মিনিট আগে রেডি হয়েছি। তোমাদের সাথে না নিলে এতক্ষণ আমি গাজীপুর থাকতাম। লিপি বেগম সাদাফের কান চেপে ধরে বলল, হ্যাঁ, কতটুকু যে থাকতে তার আমরা বুঝি না। সংসার নেই তো তাই বুঝিস না। বিয়ে শাদি কর, পরে বুঝবি। বিয়ে? কে বিয়ে করবে? আমি? হ্যাঁ তুই, তোরেই বিয়ে করাবো। উষা ড্রয়িং রুমের টিভিতে গান ছেড়ে তারপর কাজ করছে। ডাইনিং রুমের সবই গুছানো শেষ। সাদাফ উষার কাছে গিয়ে ওর মাথায় শক্ত করে একটা চাটি মেরে দিল। উষা নাক মুখ কুঁচকে তাকালো সাদাফের দিকে, তারপর দাঁতে দাঁত চেপে বলল, শয়তান, তোর হাত সারাক্ষণ চুলকায় খালি। হরে বোন, এখন কথা কম ক। আমারে টাহা দেখিছো? তোর টাকা কেন? এক কানা করিও দিব না আমি। এই বেডিজামের টাকায় চলো এখন, বাইরে কিছু দিবি না। ওই ব্যাটার টাকার জন্য আমি হা করে আছি না। বালের টাকা পয়সা। আমি জানিস কি করব ভাবছি? সাদাফ কপাল কুঁচকে খুব চিন্তিত হয়ে সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করে। কি করবি ভাবছিস? উষা এক পলক সাদাফের দিকে তাকিয়ে বলে, দেখিস না ব্যাটা কেমন কথায় কথায় বলে, আমার সব কিছু এখন ওনার দায়িত্ব, আমার ভরণ পোষণের দায়িত্ব বহন করছেন উনি। তা তো বলেই, বড় আব্বু তো বললো। আরে শোন আগে, আমি ভাবছি এই ব্যাটার টাকায় একটা টয়লেট করব। যখন বলবে যে আমার টাকায় তোকে চালাচ্ছি, তখনই ওনার টাকায় করা টয়লেটে যাব আর বলবো, দেখ তোর টাকায় আমি হাগু করি আর হিসু করি, কি আছে আর জীবনে। সাদাফ এবং লিপি বেগম দুজনেই ঘর কাঁপিয়ে হেসে ওঠে। হাসির শব্দ এতটাই তীব্র যে মারিয়া জামান দ্রুত বেডরুম থেকে ডাইনিংয়ে চলে আসেন। সাগরও শুনতে পেল হাসির শব্দ, সেও নিচে নেমে এলো। কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল এক কোণে। মারিয়া জামান অস্থির হয়ে জিজ্ঞাসা করলেন, আমাকে দেখে কি বলছিলে গো ভাবি? এভাবে হাসছিলে কেন বলো না। লিপি বেগম এবার সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটার পানে তাকালেন। এখন না, গাড়িতে যেতে যেতে বলবো। তারপর সাগরের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন। জ্বর উঠেছিল পরে? সাগর সব সময়ের মতো গম্ভীর গলায় বলল, না, মাথাটা ধরে আছে তাই অফিসে যাইনি। চলো বড় আম্মু, অনেক দেরি হয়ে যাচ্ছে। আম্মু তোমার হয়েছে? হ্যাঁ আমার হয়েছে। চলো ভাবি দ্রুত চলো, জ্যামে পড়লে উপায় নেই। তোরা নিচে যা, গিয়ে গাড়িতে বস, আমি আসছি। আচ্ছা এসো তাহলে। লিপি বেগম গিয়ে দাঁড়ালেন উষার সামনে। তারপরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বললেন, শোন, ছেলেটার জ্বর উঠতেছে, শরীরটা ভালো নয়, একটু খেয়াল রাখিস। পেছন থেকে সাগর বলল, ও কেন আমার খেয়াল রাখ? লিপি বেগম উষাকে চোখ মেরে বললেন, শোন, সাগর এখন তোর দায়িত্ব নিয়েছে, তাই তোকে সে বসিয়ে বসিয়ে খাওয়াবে না। কাজ কাম কর, দেখাশোনা কর ওর। কথাগুলো বলতে গিয়েও লিপি বেগমের হাসি শুরু হয়ে যাচ্ছে। দরজা ভালোভাবে লাগিয়ে দে বাবু। উষা কাজ করছে। ড্রয়িং রুমে বিশাল বড় টিভি। সেই টিভিতে ইউটিউবে গান অন করেছে। টিভির আশেপাশে থাকা বইয়ের তাক, বিভিন্ন শোপিস এবং কাচের জিনিসগুলো পরিষ্কার করছে সে। সাগর ঠিক টিভি বরাবর সোফাটাতে এসে বসলো। উষার পেছনে বসায় সে বুঝতে পারেনি সাগর এখানে এসে বসে আছে। টিভিতে তখন পেহলি নাজার মে ক্যা জাদু কার দিয়া গানটা বাজছিল। উষা গানের তালে তালে জোরে জোরে লিপসিং করতেছে। तेरे एहसासों में भीगे लम्हातों में मुझको डूबा तश्नगी सी है, तेरे अदाओं से दिलकश खताओं से इन लम्हों में जिंदगी सी है। हया को जरा भूल जाओ, मेरी ही तरह पेश आओ। देख लो खुद को तुम आँखों में, मेरी आँखों में, मेरी आँखों में, मेरी आँखों में। लबों को लबों पे सजाओ, क्या हो तुम मुझे अब बताओ। উষা খুব শব্দ করেই গলায় সুর তুলছিল।
পাশাপাশি হেলে দুলে নাচের মতো করে শরীরও দুলাচ্ছিল। সাগর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সব কিছু, কিন্তু এই মুহূর্তে এই গানটা তাদের সাথে খুব ভালোই মিলে যাচ্ছিল। সাগরের পছন্দ হলো না ব্যাপারটা। ঠিক সেই সময়েই উষা গান চেঞ্জ করলো। যেহেতু সে একাই দেখছে, তাই যা ইচ্ছা তাই দেখতে পারবে। এবার গান দিল। উষাকে গান পাল্টে এমন একটা গান দিতে দেখে সাগরের চক্ষু চড়ক গাছ। এই মেয়ে সব কী গান দিল? ঢোক গিলল সে। তারপর মাথায় দুষ্টুমি চাপতেই পকেট থেকে ফোন বের করলো। রিমোট কন্ট্রোল অপশন অন করে গান চেঞ্জ করলো। যেহেতু উষা কাজের তালে আছে, আশেপাশে কোনো হুঁশ নেই তার, তাই বুঝতেও পারলো না কেউ গান চেঞ্জ করলো। উল্টো নিজের পছন্দের গান হওয়ায় গলা ছেড়ে গাইতে লাগলো। সাগর কপাল কুঁচকালো। এই বেডি দেখি ইরমান হাশমিরও গান শুনে। উষা হুঁশে এলো এবার। বসে বসে বই মুছতে মুছতে আচমকাই তার হাত থেমে গেল। গান চেঞ্জ করলো কে? পেছনে ঘুরল উষা। সোফায় সাগর ভাই বসে আছেন। পরনে তার ব্ল্যাক প্যান্ট আর হোয়াইট কালারের মেঘে হাতা গেঞ্জি। উষা বুঝে পেল না এই বেটা সারাক্ষণ এভাবে হাত বের করে রাখে কেন। উষার আকাশকুসুম ভাবনার মধ্যেই সাগর ছোট ছোট চোখ করে উষার দিকে তাকিয়ে বলল, তুই ইমরান হাশমির গানও শুনিস? উষা লজ্জা পেল ভীষণ। সবাই জানে ইরমান হাশমি নায়ক হিসেবে কতটা লুচ্চু। আবার এখন স্বয়ং সাগর ভাই জিজ্ঞেস করছেন ইমরানের গান শুনি কিনা। এলোমেলো দৃষ্টি ফেলল উষা। আমতা আমতা করে বলল, ওই আর কি, মাঝে মাঝে শোনা হয়। লিরিকগুলো তো সুন্দর, তাই শুনি। সাগর সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল উষার দিকে। উষা সেসব বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দিল আবার। এইবার সাগর উষাকে জ্বালাতে এবং লজ্জায় ফেলতে আবারও গান চেঞ্জ করলো, তবে নর্মাল গান না। উষার সব থেকে ফেভারিট গান। উষা দিন দুনিয়া ভুলে এ গানটাও গলা ছেড়ে গাইতে লাগলো। সাগর ভ্রু কুঁচকে আছে। এই মেয়ে এসব গানও দেখে? টিভির স্ক্রিনের দৃশ্য দেখে সাগর কাশি দিয়ে উঠতেই উষা নিজের চেতনা ফিরে পায়। কী গান চলছে ভেবে মাথা তুলে তাকায় টিভির দিকে। ঠিক সেই মুহূর্তটাই ছিল নায়ক আর নায়িকার অন্তরঙ্গ মুহূর্ত। হকচকিয়ে উঠল উষা। নাক ছিটকালো। ছি, সাগর ভাই আমার সামনে এমন গান দিল! ছি ছি। সাগরের দিকে তাকালো উষা। দুজনের চোখাচোখি হলো। উষার লজ্জায় গাল লাল হয়ে গেছে। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। হৃৎপিণ্ড ছুটে চলছে অস্বাভাবিক গতিতে। কড়া গলায় সাগরকে উদ্দেশ্য করে বলল, কী সব গান দিয়েছেন এগুলো? সাগর কপাল কুঁচকালো। এমন ভাব নিচ্ছিস কেন? এক্ষুনি তো এই গানটাই গাইছিলি, এখন ন্যাকামি করছিস কেন? বলেই সাগর তাকালো টিভির দিকে। স্ক্রিনে চলা দৃশ্য তার ভেতরে তোলপাড় করে দিচ্ছে। সাগর তো চেয়েছিল উষাকে জব্দ করতে, অথচ সব শেষে কিনা সে নিজেই জব্দ হয়ে যাচ্ছে। শরীর ঘামছে তার। শরীর জুড়ে বয়ে বেড়াচ্ছে অন্যরকম শিহরণ। টেবিলের উপরে রাখা ওয়াটার পটটা হাতে নিল পানি খাওয়ার জন্য। উষা তা দেখে খামচে ধরে সাগরের হাত। সাগর রাগী দৃষ্টিতে তাকালো উষার দিকে। গলা শুকিয়ে তার চৌচির হয়ে যাচ্ছে। আর এই মেয়ে কিনা পানি খেতে দিচ্ছে না। হাত ধরেছিস কেন? দেখছিস না পানি খাবো? দেখতে পাচ্ছি, কিন্তু এই ওয়াটার পট আমার, আর আমার ওয়াটার পট দিয়ে কারো পানি খাওয়া একদম পছন্দ নয় আমার। দয়া করে দূরে যান আর এটা রাখেন। সাগর উপহাসের দৃষ্টিতে তাকিয়ে বলল। হাহ। উষা কিরমির করতে লাগলো। তার একটা সমস্যা আছে, সেটা হলো তার প্লেটে, গ্লাসে বা ওয়াটার পটে কারো পানি খাওয়া সে দেখতে পারে না, এবং ওর জিনিস কেউ ব্যবহার করলে দ্বিতীয়বার আর সেটা ইউজ করে না। এটা ভুইয়া বাড়ির সবাই জানে, শুধু সাগর ছাড়া। আমি তো এটাই নিব, আর এটা দিয়েই পানি খাবো, আর তোকেও পরবর্তীতে এটাই ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা দিয়ে দেন, অন্যটা হলে না করতাম না। সাগর চোখ দুটো ছোট ছোট করে ফেলল। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কেন? এটা এত স্পেশাল হওয়ার কারণ কি? এটা আমাকে প্রিয়তা গিফট করেছিল, আর এটা কাস্টমাইজ করে আমার নাম লেখা আছে, দেখেন নিচে। সাগর দেখল তা। সত্যি বলতে তার এই ওয়াটার পটটা অনেক পছন্দ হয়েছিল প্রথম দেখেই। সাগর সোফা সেরে উঠে দাঁড়ালো। সামনে অগ্রসর হতে হতে বলল, এটা আমি নিয়ে যাচ্ছি, দেখি কি করতে পারিস তুই। উষা বারবার অনুরোধ করার পরেও সাগর ওয়াটার পটটা দেয়নি। শেষমেশ বলে গিয়েছে, তোর কত বড় সাহস! আমি পানি খাওয়ার পরে তুই আর এই বোতল দিয়ে পানি খাবি না? এত সাহস তোর! বেলা গড়িয়েছে অনেকটা। উষা ওয়াটার পটের চিন্তায় শেষ। সাগর রুমে না থাকলেই গিয়ে নিয়ে আসবে সেটা। অনেকবার উকিও দিয়েছে সাগরের রুমের দরজায়, কিন্তু ফলাফল শূন্য। 4 বারের মাথায় এবার উষা গেল সাগরের কক্ষে। দরজা ঠেলে মাথা ঢুকিয়ে দেখল কেউ নেই।
এদিক ওদিক গলা উঁচিয়ে খুঁজতে লাগলো তার সাথের ওয়াটার পট। কোথায় রেখেছে এই অসভ্য পুরুষটা? উষা গিয়ে দাঁড়ালো টেবিলের সামনে, হাত বাড়িয়ে সাগরের ফোনটা ধরতে গেল